ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ আইলিফ। প্রত্যেককে স্বাগতম। তোমাদের আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে, ক্লাসই হবে না বলতে পারো। এটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো বিষয়টা কি নিয়ে আলোচনা করবো, অলরেডি তোমরা দেখতে পেরেছো। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব স্ট্র্যাটেজি নিয়ে। তোমরা জানো 3-4 মাসের মাথায় মে জুন মাসে কিংবা এপ্রিল মে এই টাইমটাতে এনটিপিসির এক্সাম হতে চলেছে। অনেকের স্বপ্ন এর সঙ্গে জড়িত, তাই না? তো সেটা কিভাবে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করা যায় তার একটা সঠিক স্ট্র্যাটেজি আজকে আমি দেখাবো। অনেকের এই এক্সামটা নিয়ে স্বপ্ন দেখে আছো তোমরা ইন্ডিয়ান রেলওয়েতে পা রাখবে, হ্যাঁ, এবং স্যালারি পাবে। সেই স্যালারি দিয়ে প্রথম স্যালারি দিয়ে তোমরা মায়ের জন্য কে বাবার জন্য জামা, কেউ শার্ট বা শাড়ি নিয়ে যাবে, তাই না? তো এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কিছু হেল্প করতে চাইছি আমরা আইলিফের পক্ষ থেকে। সেটা নিয়ে আমাদের আজকে যে কিভাবে এনটিপিসি এক্সামটা ক্র্যাক করা যায় তার সঠিক একটা কৌশল বা স্ট্র্যাটেজি আমরা আজকে আলোচনা করব উইথ সিলেবাস। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের হেল্প হবে। এবং এটা বলতে পারি যেভাবে বলবো যদি এইভাবে কেউ ফলো করে তাহলে কিন্তু তার এনটিপিসি হতে বাধ্য। আবারও বলছি, ভালো করে ভিডিওটা দেখবে। এখানে আমি সব ডিটেলস আলোচনা করব সিলেবাস দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে। ওকে, তো শুরু করছি। আমি তোমাদের 1 by 1 সিলেবাসটা আলোচনা করব আর স্ট্র্যাটেজিটাও। প্রত্যেকটা ওয়ার্ডস ভালো করে শুনবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে এই ক্র্যাকটা, এই এক্সামটা ইজিলি ক্র্যাক করা যাবে। ওকে, তো আমাদের যে এনটিপিসি এক্সামটা হতে চলেছে, তাই না, সেই এক্সামটা সিলেবাসের ওপর বেস করে অবশ্যই তো ডিসকাস করব। তার আগে বলে দিই, এখানে কিন্তু দুটো প্যাটার্নে বা দুটো স্টেজে এক্সামটা হয়। একটা আমরা বলি সিবিটি 1 আর একটা সিবিটি 2। এই দুটো ওয়েতে কিন্তু রেলের এক্সামটা হয়। সিবিটি আর মানেটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। তো আমরা আজকে যেটা আলোচনা করব সিবিটি 1 নিয়ে। ওটা প্রিলিমিনারি এক্সাম, ওটা ভিড় কমানোর জন্য, এক্সাম হলের যে ভিড়, সেই ভিড়টা কমানোর জন্য কিন্তু এই এক্সামটা প্রথমে নেওয়া হয়। তাহলে আমরা আজকে আলোচনা করব সিবিটি 1 নিয়ে, কিভাবে এই সিবিটি 1টা ক্লিয়ার করা যায়। সিলেবাসটা আলোচনা করব 100% সিওরিটির সাথে বলছি। যদি দেখো পুরোটা তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হেল্প হবে। হ্যাঁ, স্কিপ করবে না, পুরোটা কিন্তু দেখবে। দেখো সিবিটি 1 নিয়ে যেটা সিলেবাসটা আমাদের রেলওয়ে প্রোভাইড করেছে, যেটা আমাদের জানতেই হবে, এটা আমরা বলতে পারি ট্রেনে যখন ওঠার আগে একটা টিকিট আমরা কেটে নিই, সেই টিকিটে আমাদের ডেস্টিনেশন লেখা থাকে যে আমরা কোথায় যাব, তাই না? যে আমি যখন একটা রেলওয়ে একটা ট্রাভেল শুরু করছি, আমি ডেস্টিনেশনটা আগেই করে নিই যে আমাকে টিকিটটা কাটলাম, আমাকে এখানে যেতে হবে। এখানে সিলেবাসটা হচ্ছে টিকিট। এই টিকিটটা, এই সিলেবাসটা তোমাকে পকেটে রাখতে হবে যে আমি কি পড়বো, কি আমাকে পড়তে হবে, কোন জায়গা থেকে কি ধরনের কোশ্চেন আসছে, তার নাম্বারটা কতগুলো কোশ্চেন আসে, এটা তোমার টিকিট। টিকিটটা যদি তুমি ঠিকঠাক ভালো করে বুঝতে পারো, ডেস্টিনেশন যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি তোমার ডেস্টিনেশনে ঠিক পৌঁছে যাবে। প্রথমে দেখো এখানে আমাদের যে সিবিটি 1, এই যে সিবিটি 1 এর সিলেবাসটা এখানে কিন্তু আমি দেখিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। ফার্স্টে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস বলা আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোটাল কোশ্চেন আসে 40টা, ঠিক আছে? আর সেই 40টার মধ্যে মার্কস কত? 40। বুঝতেই পেরেছ? এইবার এখানে আবার বলেছি, দেখো পরেরটায় ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন আসে, নাম্বার কত? 30, এক একটা 1 করে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30টা কোশ্চেন আসে, সেখানে টোটাল নাম্বার কত? 30। ওকে, তাহলে এই তিনটে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, এই তিনটে সাবজেক্ট বা টপিক আমরা যদি পুরোপুরি ভালো করে রপ্ত করতে পারি, তাহলে কিন্তু এনটিপিসি এক্সাম আমাদের হাতের মুঠোয় থাকবে। কাট আপ যাই হোক, কাট আপ নিয়ে আমরা ভাববোই না। আমার এই সিলেবাসটা আমি প্রত্যেকটা টপিক খুঁটিয়ে পড়বো এবং খুব সুন্দরভাবে প্রিপারেশনটা নেবো, এটা আমার টার্গেট থাকবে। কাট আপ যাই হোক, আগে আমি প্রিপেয়ার্ড হব। ওকে, তাহলে কি বললাম? দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 মার্কস আসছে, এদিকে ম্যাথমেটিক্স থেকে 30, আবার এদিকে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30, টোটাল হচ্ছে 100 মার্কস। ক্লিয়ার? আবার এখানে টাইমটা কত? 90 মিনিটস, মানে 1.5 আওয়ার, তাই না? টোটাল 1.5 ঘন্টার পরীক্ষা। কোশ্চেন কতগুলো আসছে? 100টা কোশ্চেন আসছে। তাহলে 100টা কোশ্চেন আমাকে 100 কোশ্চেন সলভ করতে হবে উইথিন
90 মিনিটস ইউ হ্যাভ টু কমপ্লিট। পুরোটা কিসে হবে? কম্পিউটার বেসড টেস্ট, যার জন্য সিবিটি বলা হচ্ছে। কম্পিউটার বেসড টেস্ট, পুরোপুরি কম্পিউটার ওপর এক্সামটা হবে। তার মানে এখানে বুঝতেই পারছো যে অনেকের অনেক ক্যান্ডিডেট হতে পারে তাদের হয়তো কম্পিউটার নলেজ নেই, মাউস থেকে ধরতে পারে না, হতেই পারে, থাকতেই পারে, এরকম অনেক ক্যান্ডিডেট থাকতেই পারে। তাদেরকে রেকমেন্ড করব তারা কম্পিউটার একটু ঘাটাঘাটি করার চেষ্টা করো বিফোর দ্য ফাইনাল এক্সাম। তুই যখন একটা অফলাইন টেস্ট দিচ্ছ, পরীক্ষা দিচ্ছ, সেখানে কিন্তু তুমি কোশ্চেন পেপারে দাগিয়ে নিচ্ছ, এটা আমি পরে করবো, এটা আমি আগে করবো, হ্যাঁ এটা আমি আগে দাগিয়ে রাখলাম। এটা কিন্তু কম্পিউটারে অতটা ইজি নয়, বাট একটু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা ইজি হয়ে যায়। তোমরা চাইলে আমাদের আইলিপে আসবে, আইলিপের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা দেখিয়ে দেবো কিভাবে এই রেলের এই এক্সামটা হয় কম্পিউটারের উপর বেস করে। সেখানে আমরা দেখিয়ে দেবো কিভাবে এটা হয়, তোমাদের ইজি হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, তুমি একটা কোশ্চেন ধরো বের করলে কম্পিউটারে টেস্ট করা দেওয়ার সময়, সেখানে আমি এটা রিভিউ করে রাখলাম, এটা পরে আমি দেখবো, মার্ক রিভিউ করে রাখলে পরে তুমি দেখতে পারবে। তো সেটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, সেটা আমরা গাইডেন্স প্রোভাইড করি, তোমরা আইলিপে আমাদের কন্ট্যাক্ট করে নেবে, আমরা দেখিয়ে দেবো কিভাবে এটা করতে হয়। ওকে, তাহলে কম্পিউটার কিন্তু একটু নলেজ থাকতেই হচ্ছে, কারণ এই এক্সামটা কম্পিউটারের উপরে হবে, মানে কম্পিউটার তোমাকে টেস্টটা দিতে হচ্ছে, তাহলে কম্পিউটার নলেজ তোমাকে থাকতে হবে। প্রপার স্ট্র্যাটেজি মানে কি এখানে ভালো করে বুঝবে, তোমাকে রেগুলারলি 7 থেকে 8 ঘন্টা পড়তেই হবে। এবার এটা ক্যান্ডিডেট বেস ভ্যারি করে বলছি আমি, কিন্তু অ্যাভারেজ 7 থেকে 8 ঘন্টা পড়তে হবে, সময় আর বেশি দিন নেই। 7 থেকে 8 ঘন্টা পড়লে এক্সামটা ক্র্যাক করা যাবে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে। সেটা কিভাবে কি পড়তে হবে আমি ডিটেলসে আলোচনা করছি, তবে কিন্তু আবারও বলছি 7 থেকে 8 ঘন্টা কিন্তু মিনিমাম দিতে হবে। এইবার এইখানে একটা মজার বিষয় তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, এদিকে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, ইংলিশ কিন্তু নেই। তার মানে যারা ইংলিশে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। রেলের ক্ষেত্রে, রেলের কিন্তু তুমি যে কোনো পরীক্ষা দাও, স্টেটের এক্সামে বলি আমি, WBCS থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যে কোনো স্টেটের এক্সাম থেকে শুরু করে, হ্যাঁ সেখানে কিন্তু CGL পরীক্ষা দাও, সেখানেও কিন্তু ইংলিশ রয়েছে। কিন্তু রেলের ক্ষেত্রে একটা এখানে একটা গোল্ডেন অপরচুনিটি তাদের জন্য যারা ইংলিশে উইক, তাদের কিন্তু এখানে একটা ভালো পয়েন্ট আমরা পাচ্ছি, ইংলিশে কিন্তু এখানে সিলেবাসের মধ্যে নেই। তাই যারা ইংলিশে দুর্বল তাদের ক্ষেত্রে রেলে একটা বিরাট সুযোগ রয়েছে এখন এই মুহূর্তে। হ্যাঁ, তো তারা এইভাবে প্রপার স্ট্র্যাটেজি ফলো করে এক্সামটা জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। ওকে, তা চলে যাচ্ছি আমরা পরেরটাতে, পরের যে সিলেবাস ওয়াইজ আমাদের যে ডিসকাশন সেটা নিয়ে আমরা করব। আমি একটু আগেই বললাম কোথা থেকে কি কোন পার্টে কি রয়েছে, এবার আমরা টপিক ওয়াইজ আলোচনা করব, কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, হ্যাঁ সেগুলোতে ফোকাস করব আমরা, এটা নিয়ে আমাদের আবার ডিসকাশন। প্রথমে যেটা আমি বলবো, দেখো আমাদের স্যারেরা আছেন আইলিপে, তারা কিন্তু আমাদের কিন্তু ম্যাথের রিলেটেড ভিডিওগুলো আপলোড হচ্ছে, তোমরা দেখছো, হ্যাঁ প্রত্যেকটা ভিডিও কভার করবে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু সুযোগ হেল্প পাবে। এবং আমাদের স্যারেরা তো হেল্প করবেনই, বলছেনই, টপিক ওয়াইজ তো আমাদের ক্লাস আপলোড হচ্ছে, কিন্তু আমি একটু তোমাদের ওভারভিউ দেবো কোন জায়গাগুলো থেকে কোশ্চেন এক্সামে আসে ম্যাথমেটিক্স থেকে। দেখো আমি বলে দিয়েছি, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেম অন এজেস, ডাটা ইন্টারপ্রিটেশন, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, decimals and fractions, boat and streams, LCM and HCF, ratio and proportion, percentage, profit loss, হ্যাঁ compound simple interest, pipe and cistern, algebra, geometry, trigonometry, mensuration, এইগুলোকে ভালো করে দেখতে হবে, কারণ প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এক্সামে কোশ্চেন দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমাকে এক্সামটা ক্লিয়ার করতে গেলে এইগুলো প্রত্যেকটার বেসিক কনসেপ্টটা রেডি রাখতে হবে। এইবার মার্কেটে অনেক বই আছে, হ্যাঁ সেগুলো পড়তেই পারো, কিন্তু আমরা যেভাবে আমাদের আইলিপ থেকে গাইডেন্সটা দিই, একটা টপিক থেকে ধরো আমি ধরলাম, হ্যাঁ ধরো আমি এখানে তোমাদেরকে বললাম প্রফিট অ্যান্ড লস থেকে ধরো আমি আলোচনা করছি, এখান থেকে প্রফিট আর লসের অঙ্ক তো প্রচুর, শেষ করতে পারবে না। কিন্তু স্ট্র্যাটেজিটা কি, তুমি যখন প্রফিট আর লস থেকে যখন ম্যাথ করা শুরু করবে, সেখানে দেখবে 15 থেকে 20 রকমের ম্যাথ, ওইগুলোই বারবার ঘুরে ঘুরিয়ে আসছে। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। অঙ্ক তো অনেক, প্রচুর অঙ্ক, এবং অঙ্ক কিন্তু তুমি জিকে কমন পেলেও হয়তো তুমি ম্যাথ কমন পাচ্ছ না ডাইরেক্ট, কিন্তু ম্যাথের টাইপ তো কমন থাকে, তোমাকে ওই টাইপগুলো খুঁজে বের করতে হবে। আর সেটার ক্ষেত্রে হেল্প করে আমাদের যারা ফ্যাকাল্টিস রয়েছে, তারা কিন্তু হেল্প করে সেই বিষয়ে।
সেই টাইপগুলো খুঁজে বের করে নিয়ে ওই রকম 15-20টা বা ম্যাক্সিমাম 10 থেকে বা 15টা এরকম টাইপ যদি খুঁজে বের করে নিয়ে ওই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু ইজি হয়ে যায়। অঙ্ক 70টা 80টা 100 200 250 ম্যাথ থাকতেই পারে প্রফিট লস টপিকে, কিন্তু সেখান থেকে ধরন যদি আমি দেখি, টাইপ যদি আমি দেখি, ম্যাক্সিমাম 15টা ধরনের বা 10 থেকে 12 বা 15টা টাইপ রয়েছে, তার মধ্যেই অঙ্ক ঘোরাফেরা করে। তাহলে ওই টাইপগুলো যদি ধরে আমি প্র্যাকটিস করি, তাহলে আমার অঙ্ক ইজি হয়ে যাবে, তাই না? তাই তারপর ধরো আমি তোমায় বলতে পারি এখানে ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম আর ওয়ার্কটা বোধহয় এখানে লেখা হয় নাই, না আছে, এই যে টাইম আর ওয়ার্ক। হ্যাঁ, আমরা জানি যে এ একটা কাজ 14 দিনে করে, বি একটা কাজ 20 দিনে করে, তাহলে এ বি মিলে কতদিন করবে কাজটা, এরকম আসে। বা এ আর বি একসঙ্গে কাজ শুরু করলো, সি পরে এসে জয়েন করলো, তাই না? এই ধরনের টাইপ গুলো খুঁজে বের করতে হবে, ওই টাইপ গুলোর মধ্যেই অঙ্ক ঘোরাফেরা করে। তোমাকে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে না। হ্যাঁ, টাইপ অ্যান্ড ওয়ার্ক থেকে প্রচুর অঙ্ক আছে, তুমি কি করবে, ওই টাইপ গুলো খুঁজে বের করবে। আর সেই বিষয়ে হেল্প করবে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা, আমাদের যারা এক্সপিরিয়েন্সড, আমাদের যারা ফ্যাকাল্টিস রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে তোমাদেরকে পুরো কমপ্লিট গাইডেন্স দেবে। সেই 15 রকম বা 10 রকম অঙ্কগুলো খুঁজে বের করে ওই টাইপ গুলোর মধ্যেও কিন্তু অঙ্ক ঘোরাফেরা করে, ঠিক আছে? তাহলে ওইগুলো যদি আমরা একটু শিখে নিয়ে তারপর যদি আমরা সেট প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ম্যাথের প্রিপারেশন উঠে যায়। তাহলে আগে কি করতে হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদেরকে ম্যাথগুলো আগে সলিউশন করতে হবে, এইভাবে টাইপগুলো খুঁজে বের করে প্র্যাকটিস করে নিতে হবে। হয়ে গেল, তারপরে কি আমরা সেট প্র্যাকটিস করা শুরু করবো, সেখান থেকে মিক্স থাকবে, তাহলে কিন্তু ম্যাথের প্রিপারেশন ইজিলি হয়ে যাবে। কোনো টপিক তোমাদের বুঝতে না পারলে আমরা অফলাইন তো প্রোভাইড করছি গাইডেন্স, আমাদের অনলাইনে ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে, আমাদের অনলাইনে ক্লাসেসও প্রোভাইড করা হয়, তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা এখানে ইজিলি হেল্প পাবে। তাহলে বুঝতে পারছো তাহলে কি বলেছি, আবার রিপিট করছি, অঙ্ক প্রচুর দেখে ভয় পেয়ে লাভ নেই। প্রত্যেকটা টপিকের মধ্যে 10 থেকে 12 রকমের অঙ্ক থাকে, টাইপ থাকে, সেই টাইপগুলো খুঁজে বের করে নিয়ে একবার শিখে নিতে পারলে তারপর মিক্স সেট প্র্যাকটিস করলে প্রিপারেশন হয়ে যায়। ওকে, চলে যাচ্ছি আমরা পরেরটাই। ম্যাথের পরে যেটা আমাদের ইম্পর্টেন্ট এক্সামের জন্য, সেটা হচ্ছে জিআই। রেলের এক্সামের ক্ষেত্রে যেটা পরের যে টপিকটা, সেটা হচ্ছে জিআই, যেখান থেকে এক্সামে এনটিপিসি তে কোশ্চেন আসে। ঠিক আছে, কি কি আছে দেখো, এখানে সিরিজ রয়েছে, তাই না? সিরিজ রয়েছে, এখানে কোডিং ডিকোডিং, যেগুলো ইম্পর্টেন্ট টপিক ফর এনটিপিসি এক্সাম। ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, অর্ডারিং র্যাঙ্কিং, তারপরে কি আছে, অ্যানালোগিস আছে, ক্লাসিফিকেশন আছে, ভেন ডায়াগ্রামস আছে, সিলোজিজম আছে, পাজল আছে, নন ভার্বাল রিজনিং রয়েছে, ওয়ার্ড ফরমেশন রয়েছে, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনস। এইগুলোর মধ্যেই কোশ্চেন ঘোরাফেরা করে। ঠিক আছে, তাহলে এইগুলো ওই টপিক ধরে ধরে প্রথমে বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব, করার পর ওই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো সলভ করব। চেষ্টা করবে ডেলি ম্যাথ জিআই প্র্যাকটিস করার। যারা একটু উইক তারা 10টা করে জিআই করো, 10টা করে তারা ম্যাথ করো, পার ডে করো, 20টা করে করো না। যদি 7 দিনও করো, যদি প্রতিদিন 10টা করে আমি অঙ্ক করি, 7 দিনেও কিন্তু 70টা অঙ্ক হচ্ছে। ভাবো, 14 দিনে 140টা ম্যাথ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা রোজ 10টা করে ম্যাথ, রোজ 10টা করে জিআই করি, তাহলেও কিন্তু অনেক। এখন থেকে শুরু করে এটা টাইম ধরে ধরে 10টা অঙ্ক করবো, আমি টাইম ধরে ধরে আমি 10টা জিআই করবো, কারণ এটা টাইম বাউন্ড টেস্ট, তোমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তুমি 10টা নিয়েই করো না, একসঙ্গে প্রথম দিন গিয়ে 50টা কোশ্চেন নিয়ে শুরু করলে, ক্লাস থেকে ডিমোটিভেট হয়ে ব্যাস লিভ করলে না। 10টা করেই করো না, আস্তে আস্তে চাইলে সেটা বাড়াও, 10টার জায়গায় 20টা করো, 15টা 30টা করো, 20টা করো, বাট স্টার্টিং এ প্ল্যান থাকবে 10টা অঙ্ক 10 মিনিটের মধ্যে শেষ করবো, 10টা জিআই 10 মিনিটের মধ্যে শেষ করবো। তার আগে টপিক ওয়াইজ তো আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবো, তারপর মিক্স করে করে এইভাবে করতে শুরু করবো। কোথাও কোনো প্রবলেম হলে আমাদের আইডিও ফ্যাকাল্টিসরা রয়েছে, তারা তোমাদের অবশ্যই হেল্প করবে, করছে, তাই না? অফলাইনে হোক, মাধ্যমে হোক, অনলাইনের থ্রু হোক, তাই না? এছাড়া ইউটিউবে ভিডিওগুলো রয়েছে। তাহলে টার্গেট কি, 10টা জিআই 10টা ম্যাথ রেগুলার প্র্যাকটিস করবো। ওকে, এখান থেকে কোশ্চেন আসে, আমি বললাম তো, ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, সিরিজ থেকে কোশ্চেন আসে, নাম্বার সিরিজ, সেখানে অ্যালফাবেটিকের উপর বেস করে মিক্সড হতে পারে। এইগুলো প্রত্যেকটা টপিক ধরে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে, সেখান থেকেও তোমরা দেখলে উপকৃত হবে। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরের টপিকে, জিকে তে যাচ্ছি আমরা, জেনারেল অ্যাওয়ারনেস। এটা প্রচুর, এই কোনো শেষ হয় না, সারাদিন ধরে জিকে পড়লে জিকে শেষ হবে না, তাই না? টপিক প্রচুর, এখানে আমি যত পড়বো তত আমার নতুন নতুন করে কোশ্চেন
ইনক্লুড হচ্ছে ব্রেনের মধ্যে, তথ্য বা ইনফরমেশন, তাই না? তাহলে ফ্যাক্টরটা কিন্তু ম্যাথ আর জিআই। ম্যাথ জিআই যে 30-60 রয়েছে, ওটাকে কিন্তু তোমাকে মানে যতটা পারা যায় ম্যাক্সিমাম নাম্বার ওখান থেকে তুলতেই হবে। কারণ জিকে তে কিন্তু একটা অ্যাভারেজ নাম্বার থাকবে, ভীষণ পড়লেও যে খুব ভালো স্কোর হবে তা নয়, কিন্তু ম্যাথ জিআইটা ভালো করে করবে। আর এদিকে যে 40টা নাম্বার আসছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে, সেগুলো থেকে যে টপিকগুলো আমাদের কভার করতে হবে, সেগুলোর অন্তত যেন বেসিকটা ভুল না যায় পরীক্ষার সময়, ইজি ইজি কোশ্চেন যেন ভুল না যায়। খুব টাফ যদি কোশ্চেন এক্সামে আসে তুমি লিভ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক কোশ্চেন যেন ভুল না যায়, এটা মাথায় রাখতে হবে। যে টপিকগুলো থেকে আমাদের রেলে কোশ্চেন আসছে সেগুলো নিয়ে আমরা পরপর ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তোমরা একটা খাতা পেন নেবে, খাতা পেন নিয়ে সেখানে লিখে নেবে, যেটা আমি ম্যাথেও দেখিয়েছি তোমাদেরকে। ওদিকে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংও আমি ইম্পর্টেন্ট টপিকগুলো ওখানে কভার করেছি, কোনগুলো ফোকাস করতে হবে বেশি করে। এখানেও তাই, জিকের ক্ষেত্রেও আমি কিন্তু শো করছি, তোমরা একটু এগুলো লিখে নেবে কোন কোন জায়গা থেকে কি ধরনের কোশ্চেন, মানে কি কত নাম্বারে কোশ্চেন আসে সেটা। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কভার করতে হবে, যেখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল দুটো জায়গায় কভার করতে হবে। নোবেল প্রাইজ থেকে শুরু করে, অ্যাওয়ার্ডস থেকে শুরু করে, এই সমস্ত যে বিষয়গুলো আছে, বিভিন্ন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড থেকে শুরু করে, তাই না, ক্রিকেট রিলেটেড যে নিউজগুলো আছে, স্পোর্টস যে কোনো রিলেটেড যে নিউজগুলো আছে, ফাইন্যান্সিয়াল যে নিউজগুলো আছে, সমস্ত কিছুই কভার করতে হবে, যেখান থেকে সেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন এক্সামে আসতেই পারে। ভীষণ ডিটেলসে পড়বো তা নয়, ঠিক আছে? বারবার বলছি যেন বেসিক কোশ্চেন ভুল না যায়। ম্যাথ জিআই যত বড় নাম্বার তুলতে হবে, আর এদিকে যেন জিকে তে একটা অপটিমাম স্কোর থাকে, তাহলে কিন্তু তোমরা এটা ক্র্যাক করতে ইজি হবে। কি বলেছে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব বেশি হলে ওই কোশ্চেন আসতে পারে 3 থেকে 4টে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে। আমি 30 থেকে 35টা সেট অ্যানালাইসিস করে তবেই কিন্তু এই ডিসিশনটা নিয়েছি, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে 3 থেকে 4টে কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তারপরে আসছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে কিন্তু এখানে অ্যানসিয়ান্ট পড়ছে, এখানে মিডিয়াভাল হিস্ট্রি পড়ছে, এখানে মডার্ন হিস্ট্রি পড়ছে। এই 3টে পার্টই কিন্তু এখানে পড়বে। অ্যানসিয়ান্ট, মিডিয়াভাল, মডার্ন, এই 3টে পার্টই কিন্তু ইতিহাসে কভার করতে হবে, এবং সেইখানে ইতিহাস থেকে কোশ্চেন আসে ওই 5টা, ধরো 4 থেকে 5টা ম্যাক্সিমাম কোশ্চেন ইতিহাস থেকে আসে। ইন্ডিয়ান পলিটি, এরপরে আসছে ইন্ডিয়ান পলিটি। এবার তার আগে ইতিহাসের যে আমাদের স্যার তো আছেন, তিনি তো বলবেনই, কোথা থেকে কিভাবে কি পড়তে হচ্ছে, উনি ক্লাস নিচ্ছেন, আমাদের স্যার আছেন, তিনি কিন্তু বলছেন কোন টপিকগুলো কিভাবে থেকে কোশ্চেন আসবে। অলরেডি আমাদের এক্সাম ক্লাস নেওয়া হয়ে গিয়েছে এরকম অনেক। এবার ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তো 5 থেকে 6টা কোশ্চেন ওখান থেকে আমরা পাচ্ছি কমন। এরপর আসছে আমরা ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিও খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের এলএর এক্সামের ক্ষেত্রে। এখানেও ওই 4টে থেকে 5টা কোশ্চেন আসতে পারে 40 নম্বরের মধ্যে। ইন্ডিয়ান পলিটির মধ্যে সেখানে তুমি পার্লামেন্ট দেখতে পারো ভালো করে ডিটেলসে, ইউনিয়ন এক্সিকিউটিভ মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এগুলো একটু ভালো করে দেখবে। ওদিকে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ডিপিএসপি রয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে। জুডিশিয়ারি সিস্টেমটা ভালো করে দেখবে, সেখান থেকে এক্সামে কোশ্চেন আসে 5 থেকে 6টা, বা তার থেকে কম হলে 4 থেকে 6 মধ্যে নাম্বার ঘোরাফেরা করে। এবার আসছে জিওগ্রাফি। জিওগ্রাফি যেটা ইম্পর্টেন্ট টপিক, এখানে ইন্ডিয়ান কভার করব, ফিজিক্যাল জিওগ্রাফি কভার করব, ওয়ার্ল্ড জিওগ্রাফি কভার করব। এখান থেকেও কোশ্চেন আসে, ওই 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু জিওগ্রাফি থেকে আসে। বেশি যেটা আমরা জোর দেবো সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এর মানে এই নয় যে ফিজিক্যাল থেকে বা ওয়ার্ল্ড থেকে কোশ্চেন আসে না, কিন্তু বেশি কোশ্চেন যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ফোকাস করে, তাহলে আমাকে ইন্ডিয়ানটা ভালো করে দেখতে হবে। তারপর যদি আমি টাইম পাই দেন ফিজিক্যাল জিওগ্রাফিটা পড়বো। ফিজিক্যাল জিওগ্রাফি বুঝতেই পারছো, শিলা রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, হিমবাহ রয়েছে, নদী রয়েছে, এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে। সৌরজগৎ বা সোলার সিস্টেম গুলো আমাদেরকে দেখতে হবে। এইগুলো জায়গা থেকে কিন্তু রেলে কোশ্চেন থাকছে। সুতরাং আমরা এই ফিজিক্যাল জিওগ্রাফিটাও দেখবো, বাট বেশি জোর দেবো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে, যেখানে ফিজিওগ্রাফিটা পড়বো, ড্রেনেজ সিস্টেমটা ভালো করে পড়বো, ক্লাইমেট পড়বো, সয়েল ভালো করে পড়বো, ইন্ডাস্ট্রির পার্টটা ভালো করে আমরা দেখবো, ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে আমাদের ওটাও আমরা দেখবো। রেলওয়ে ওরিয়েন্টেড থেকে কোশ্চেন আসতেই পারে, যেমন রেলওয়ে এক্সাম, সেখানে আমরা কতগুলো আমাদের টোটাল ফাস্টেস্ট ট্রেনটা এখন এই মুহূর্তে কোন ট্রেনটা আছে, তাই না, রেলওয়ের যে লেন্থ সেটা কত, এইরকম রেলের হেডকোয়ার্টার্স গুলো কোথায় রয়েছে, এগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে। ওকে, তারপর টাইম পেলে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফিটাও দেখবো। এবার আসছে আমাদের
এরপর আসছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, যেটা স্ট্যাটিক জিকে এর মধ্যে পড়ে। স্ট্যাটিক জিকে থেকেও কোশ্চেন দেয়, স্ট্যাটিক জিকে থেকে আমরা ডিটেলসে কিন্তু পড়তে হবে আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোশ্চেন আসে, সেটাও দেখতে হবে। স্পোর্টস থেকে কোশ্চেন আসে, সেটাও দেখতে হবে। হ্যাঁ, তারপরে বুকস অ্যান্ড অথর্স থেকে কোশ্চেন আসে। ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ইভেন্টস, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, মেজার ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক নিউজ, সেখান থেকেও কোশ্চেন দেয়। বাজেট থেকে কোশ্চেন দিতে পারে, তাই না? বাজেট থেকে কোশ্চেন দিতে পারে। তাহলে বাজেট আমরা যে বছর পরীক্ষা দেবো 2024-25 দিচ্ছি আমরা, তাহলে এখানে বাজেটটাকে আমরা একটু কভার করে নেবো, যেখান থেকে কোশ্চেন থাকতে পারে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। তারপরে কি আছে, কম্পিউটার থেকে কোশ্চেন দিতে পারে। কম্পিউটার থেকে কোশ্চেন দিতে পারে কত, ওই একটা থেকে দুটো, খুব বেশি হলে একটা বা দুটো কোশ্চেন আমাদের আসতে পারে এই কম্পিউটার থেকে। ওকে, কমন অ্যাব্রিভিয়েশনস, তাই না? এই যে যেমন GATT, তাই না? SAIL, সেই, তাই না? ONGC, এই ধরনের যে অ্যাব্রিভিয়েশন গুলো রয়েছে সেগুলোর ফুল ফর্ম গুলো দিতেই পারে এক্সামে, ওটাও পড়বো আমরা, তাই না? তাহলে আমাদের সেখানেও জোর দিতে হবে। এছাড়াও ইউনাইটেড নেশনস বা আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনস, ইউনাইটেড নেশনস এর ক্ষেত্রে যেখানে হেডকোয়ার্টার গুলো কোথায় আছে দিতেই পারে। WTOর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ঠিক আছে? এইরকম কোশ্চেন কিন্তু এক্সামে দেয়, তাহলে সেগুলো আমরা একটু কভার করে ফেলবো টপিক ওয়াইজ। ওকে, এরপরে আসছে আমাদের সায়েন্সের পোর্শন, যেটা ইম্পর্টেন্ট পোর্শন। সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন বেশি থাকে। তিনটে পার্ট থেকে এখানে আছে, বায়োলজি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে। এই যে পার্টগুলো রয়েছে, এইটা থেকে টোটাল 10 থেকে 12টা কোশ্চেন এক্সামে থাকতে পারে, থাকে। আমি আবারও বললাম, আমি কিন্তু 35 থেকে 40টা মতন সেট আমি কিন্তু অ্যানালাইসিস করেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি, সেটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পেরেছি 10 থেকে 12টা কিন্তু কোশ্চেন সায়েন্স থেকে কিন্তু আসে। তাহলে সায়েন্সটা কিন্তু আমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে। সেখান থেকে তোমাদের আমাদের যে আইডিপি স্ট্যাটি ম্যাটেরিয়ালস আছে, খুঁটিয়ে পড়তে পারো, খুব হেল্পফুল হবে ওটা। তাছাড়া এনসিইআরটি বইগুলোকে কভার করতে পারো, সেখানে একটু দেখতে পারো, ওটা দেখলে একটা ওভারভিউ আসবে। তারপর মক টেস্ট দেওয়া শুরু করতে হবে, বা টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করার পর, হ্যাঁ, তারপর আমরা মক টেস্ট দেওয়া শুরু করবো। সেখান থেকে যেমন বায়োলজি থেকে আমরা সেল ডিভিশন পড়বো, সেল পড়বো, নিউট্রিশন পড়বো, এক্সক্রিশনটা পড়বো, সার্কুলেটরি সিস্টেমটা পড়বো আমরা ভালো করে, তাই না? ভিটামিনস এর চ্যাপ্টারগুলো যেগুলো আছে ওগুলোর মধ্যে ডিটেলস একটু দেখবো আমরা। বংশগতি যেটা বলি আমরা, হেরিডিটারি, ওটা থেকে পড়বো আমরা। এগুলো থেকে ডিটেলসে একটু স্টাডি করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে সায়েন্স থেকে খুব ভালো স্কোর করা যাবে। তারপরে ফিজিক্সের পার্ট রয়েছে, ফিজিক্স থেকে আমরা লাইট চ্যাপ্টারটা দেখবো ভালো করে। হ্যাঁ, আমরা ফিজিক্স থেকে আমরা সাউন্ডের চ্যাপ্টারটা দেখবো আমরা ভালো করে। ফিজিক্স থেকে আমরা টেম্পারেচারের যে চ্যাপ্টারটা আছে সেটা দেখবো আমরা ভালো করে, তাই না? এইগুলো আমরা ডিটেলসে একটু স্টাডি করব, করার পর তারপর আমরা মক দিতে শুরু করব। তার আগে টপিক ওয়াইজ যখন আমরা টপিকগুলো পড়ছি, টপিক ওয়াইজ, তখন প্রত্যেকটার এমসিকিউ গুলো আমরা একটু করে সলভ করে নেব, নিয়ে যে আমাদের বেসিকটা রেডি হয়ে যাবে, তারপর আমরা মক টেস্ট দেবো। ওকে, তারপরে আসছে কি কেমিস্ট্রি। কেমিস্ট্রি তো আমরা ডিটেলসে প্রত্যেকটা টপিক ধরে ধরে কভার করব। হ্যাঁ, আমাদের স্যার আছেন, তিনি বলছেন, অলরেডি ক্লাস নিচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ। সেই টপিকগুলো আমরা ইউটিউবে আপলোড করছি, সেগুলোও তোমরা দেখতে থাকো, হেল্প হবে অনেকটাই। এবার আসছে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও কিন্তু কিছু, বা পরিবেশ বিজ্ঞান থেকেও কিন্তু কিছু কোশ্চেন থাকতেই পারে। খুব বেশি হলে 1 থেকে 2টো থাকতে পারে, তার থেকে বেশি থাকবে না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে টোটাল মার্কস থাকে 40। হ্যাঁ, এবং কোন জায়গা থেকে পার্ট ওয়াইজ কিন্তু আমি এখানে আলোচনা করেছি। আর একটা এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা আমার বলা হয়নি, ইন্ডিয়ান ইকোনমিটাও আমাদের একটু দেখতে হবে। সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমটা ভালো করে দেখবো। ওই ইন্ডিয়ান ইকোনমি থেকেও কোশ্চেন থাকতে পারে কতগুলো, ওই 2টো ম্যাক্সিমাম, বা 3টে, 2 থেকে 3টে, 2টো বা 3টে কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমি থেকে থাকতে পারে। সেখানে আমরা 5 ইয়ার প্ল্যানিংটাকে ফোকাস করব, সেখানে আমরা ব্যাংকিং সিস্টেমটাকে পড়বো, সেখানে আমরা ট্যাক্স সিস্টেমটাকে ভালো করে দেখবো, যেখানে আমরা ইউনাইটেড যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলো আমরা এখানে ইকোনমিক্স এর মধ্যে পড়ে, সেগুলো একটু দেখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তারপর আনএমপ্লয়মেন্ট, পভার্টিটা পড়বো আমরা। ন্যাশনাল ইনকামের যে টপিক গুলো আছে সেখানে ওইগুলো আমরা একবার করে দেখবো, যেখান থেকে কোশ্চেন আসছে। তাই এই হচ্ছে ওভারঅল সিলেবাস আমাদের এনটিপিসির। এবার লাস্ট কয়েকটা কথা বলে আমি ভিডিওটা কমপ্লিট করব, তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে। আবারও বলছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক আগে 1বার করে বা 2বার করে 3বার করে পড়বো আমরা। পড়া হয়ে গেল,
যখন যে টপিকটা পড়বো সেই টপিকের পড়ার পর ভালো করে মন দিয়ে শুনবে। এখন কিন্তু আমি মেন স্ট্র্যাটেজিটা বলছি, এটা কিন্তু মন দিয়ে শুনবে। ধরো তুমি ফিজিওগ্রাফিটা পড়ছো, তাহলে ফিজিওগ্রাফিটা কমপ্লিট করার পর ওই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে আমরা আইলিপ থেকে প্রোভাইড করছি, সেগুলো দেখতে পারো তোমরা। আমরা ফেস টেস্ট নিই, সেখান থেকে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তোমরা যে ফিজিওগ্রাফি থেকে কি কোশ্চেন আসছে। এছাড়াও রেলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে সেখানে ফিজিওগ্রাফি থেকে কি কি কোশ্চেন এসছে সেগুলো দেখে নেবো আমরা। তাহলে তোমার ফিজিওগ্রাফির প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি ধরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে নন কোঅপারেশনটা বের করলে বা ওই টপিকটা তুমি ক্লিয়ার করলে, বেসিকটা ক্লিয়ার হয়ে গেল, ওই রিলেটেড এমসিকিউ সলভ করলে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ওই জায়গা থেকে কি কি কোশ্চেন এসছে সেগুলো একটু দেখে নিলে। এগুলো আমরা গাইডেন্স দিয়ে বলে দিই কোন জায়গা থেকে, এগুলো আমরাই করে দিই। হ্যাঁ, তো এইভাবে প্রিপারেশনটা তোমরা নেবে। প্রত্যেকটা টপিক আগে পড়বো, বুঝবো, তারপর ওই রিলেটেড এমসিকিউ সলভ করব। আর যে এক্সাম মানে এনটিপিসি দিতে যাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো আমরা সলভ করে দেখবো যে আমরা পাচ্ছি কিনা। যদি আমরা পারি তাহলে আমাদের প্রিপারেশন ঠিকঠাক ওয়েতে আছে। এইভাবে মেন যে এক্সাম তার অন্তত 2 মাস আগে পুরো সিলেবাসটা যতবার পারবো ততবার শেষ করব। এইভাবে একই ওয়েতে টপিক থিওরি পড়বো, এমসিকিউ সলভ করবো, থিওরি পড়বো, এমসিকিউ সলভ করবো। ম্যাথের ক্ষেত্রে ধরো তুমি ম্যানচুরেশন শুরু করলে, পুরোটা কভার করলে, করার পর ওর থেকে যত পারো এমসিকিউ সলভ করে দিলে। ম্যাথের নিয়ে স্ট্র্যাটেজিটা আমি অলরেডি বলেছি কি করতে হবে, হয়ে গেল। হওয়ার পর সমস্ত সাবজেক্ট এইভাবে বারবার রিপিটেডলি শেষ করলে, শেষ করার পর এবার আমরা মক টেস্ট দেবো। সেটা ঠিক পরীক্ষার 2 মাস আগের থেকে লাগাতার মক টেস্ট দেওয়া শুরু হবে। সেটা আমরা আইলিপ থেকে প্রোভাইড করি, সেখানে তোমরা মক টেস্টে পার্টিসিপেট করতে পারো। সেখান থেকে আমরা স্কোর বলে দিই, স্কোর বলার পর কোথায় কোথায় কি খামতি আছে, কি ভুল হচ্ছে, সেগুলোর জন্য আমরা তোমাদেরকে হেল্প করি বা হেল্প করব। ঠিক আছে? তারপর তোমাকে টার্গেট থাকবে যে প্রত্যেকটা পেপারে 75 থেকে 80 স্কোর করা। কি বললাম? 75 থেকে 80 স্কোর করা। শুনতে একটু মানে ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। চাকরিটা পুরোপুরি হাতে পেতে গেলে তোমাকে এই স্কোরটাই রাখতে হবে। 75 থেকে 80, এইটা তোমার টার্গেট থাকবে। যে আমি যে মক টেস্ট গুলো দিচ্ছি সেই মক টেস্টে আমার নাম্বার 75 থেকে 80 থাকতে হবে, এই টার্গেটটা রাখতে হবে। প্রথম টেস্টে তুমি 60 পেলে, 50 পেলে, 55 পেলে, ঘাবড়ানোর দরকার নেই। কোন জায়গাগুলো তোমার ভুল হচ্ছে, কোন সাবজেক্ট থেকে কোশ্চেন তুমি পাচ্ছ না, সেগুলোকে অ্যানালাইজ করো। আমরা যেগুলো হেল্প করি তোমাদের নিজেদের ক্ষেত্রে গাইডেন্স দিয়ে, সেইগুলো প্রবলেমগুলো তৈরি হচ্ছে যে আমি এই টপিক থেকে কোশ্চেন আমি পাচ্ছি না, তাহলে সেই টপিকগুলোকে মার্ক করে আবার পড়ে নাও, পড়ে নিয়ে আবার মক টেস্ট দাও। এইভাবে যতক্ষণ একদম ফাইনাল এক্সাম পর্যন্ত এইভাবে মক টেস্ট দিয়ে যেতে হবে আর মক টেস্টটা অ্যানালাইসিস করতে হবে। টার্গেট থাকবে প্রত্যেকটা মক টেস্টে 75 থেকে 80 স্কোর করা, এই টার্গেট থাকবে। হয়ে গেল। ঠিক পরীক্ষার আগে আগে মুখে মুখে গিয়ে একেবারে 15-20 দিন আগে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো এসছে সেগুলো ধরে ধরে আমরা মক টেস্ট দেবো। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো, আমাদের পরীক্ষার আগে তুমি বুঝতে পারবে যে আমি কতটা কনফিডেন্স হয়ে যাচ্ছি, কারণ আমার স্কোর ঠিক আছে। এইভাবে পড়াশোনা করো। ঠিক আছে? একদম কনফার্ম যদি এইভাবে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু এনটিপিসি তোমরা অনায়াসে ক্র্যাক করতে পারবে। আমরা আছি, আমরা থাকছি, আইলিপ তোমাদের পাশে আছে, সঙ্গে আছে। কোনো প্রবলেমস হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।